আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন। আপনারা টাইটেল দেখে ইতিমধ্যে বুঝছেন যে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে মামলার বিষয়। সৌদি আরবে আপনার নামে যে কেউ, বাংলাদেশি হোক সৌদি হোক, যে কেউ আপনার নামে মামলা করতে পারবে, এরকম সিস্টেম আছে সহজ। তো কোনো বাংলাদেশির নামে যখন মামলা হয় তখন কিন্তু মামলাটা নর্মাল হইলেও এটা মিটমাট করা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ কি, আমরা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ লোকে আরবি কিন্তু বলতে পারি না ঠিকভাবে। যাও কিছু বলতে পারি, 99% লোক আরবি পড়তে পারি না, যার কারণে মামলাটা আগায় নেওয়া আমাদের জন্য আরও কষ্টকর হয়। তো আপনাদেরকে আজকে কিছু পরামর্শ দেব এবং কিছু কিছু পয়েন্ট বলে দিব যেগুলো থেকে আপনারা সবসময় বিরত থাকবেন। মামলা নিয়ে এরকমও প্রমাণ আমাদের হাতে আছে, 10-12 বছর 14 বছর মানুষ ঘুরতেছে অসুস্থ, এই মেডিকেল থেকে ওই মেডিকেল, পুরো সৌদি ঘোরা শেষ, কিন্তু দেশে যেতে পারতেছে না। সৌদি গভর্নমেন্টের এমন আইন, আপনার নামে যদি কোনো মামলা থাকে, এই মামলাটা এটা একটা মীমাংসা করার আগে আপনি কোনোভাবেই দেশে যেতে পারবেন না। আপনার সফর মামনু থাকবে, আপনি কোনোভাবেই যেতে পারবেন না। আপনার পা ভেঙে গেছে, পা একদম কাইটে ফালাই দিছে, তাও আপনাকে দেশে যাইতে দিব না, এরকম একটা অবস্থা। আবার এরকমও শুনছি, একজন সৌদি একজনের নামে মামলা করছে বাংলাদেশে, পরবর্তীতে সে মারা গেছে। যে মামলা করছে সে মারা গেছে। এখন আপনি বুঝেন যে সে মামলাটি কীভাবে ডিসমিস করবে। 10-12 বছর ঘুরেও কোনো পথ পায়নি। তো আপনাদেরকে কিছু কথা বলি, আপনি কি কি কাজ করা থেকে বিরত থাকবেন যেন আপনার নামে কোনো মামলা না হয়। প্রথমে বলি, আপনার যে আধুনিক অ্যাপসগুলো আছে, নাফাদ হোক, আপশির হোক, এই সমস্ত অ্যাপসের অ্যাক্সেস আপনি কাউকে দিবেন না, আপনার কফিল হোক যেই হোক। কারণ কি, বিশেষ করে নাফাদ এটা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনের কাজ করে। সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটের অথবা সরকারি কোনো কাজ করতে গেলে নাফাদে কিন্তু ভেরিফিকেশন কোড আসে, আমরা সবাই জানি। আপনার ব্যাংকের কোনো কিছু করতে গেলেও ভেরিফিকেশন কোড আসে। তো আপনি এইটা সব থেকে বেশি সিকিউর রাখবেন। আপনার কফিল যদি বলে, আপনি প্রশ্ন করার রাইট আছে, আপনি অবশ্যই তাদের জিজ্ঞেস করবেন যে কি দরকার, কেন। কফিল ফোন দিছে, বলছে যে একটা কোড দেবো, কোডটা আমাকে দে। আপনি কিছু বললেন না, দিয়ে দিছেন। এখন কিন্তু সে ইচ্ছা করলে আপনার নামে একটা চুক্তি করতে পারবে, 50,000 60,000 রিয়াল, যা মন চায়। আপনি এটা কিছু করা থাকবে না, কারণ এখন সব কিছু অনলাইনের মাধ্যমে হয়। আর যখন আপনার নামে অনলাইনে একটা চুক্তি হবে, নাফাদের মাধ্যমে কিন্তু এটা ভেরিফিকেশন করেই এটা কনফার্ম হবে। যে আপনি যদি কোডটা দিয়ে দেন তাহলে বুঝেন কি হবে, আপনি জানবেনও না, আপনার নামে একটা চুক্তি হবে। পরবর্তীতে এই চুক্তির মেয়াদ যখন শেষ হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় দেয়, সময় পার হয়ে গেলে আপনার নামে অটোমেটিক একটা মামলা হবে। তখন আপনি কি করবেন? এই মামলাটা উঠাতে গেলে আপনি হয়তো কফিলের কাছে গেলেন, বললেন, আপনি একদম কিছু না খাইয়াও আপনার জরিমানা দিয়ে মামলাটা ক্যান্সেল করাইতে হবে। নাহলে কিন্তু আপনার ইকামা হবে না, অন্য জায়গায় কফাল হইতে পারবেন না, দেশে যাইতে পারবেন না, আপনি শুধু ঘুরবেন, এরকম একটা অবস্থা। তো কোনো অ্যাপসেরই অ্যাক্সেস কাউকে দিবেন না, এটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, একদম কফিলে কাজ করেন, যার কাজই করেন, একদিনের জন্য 2 দিনের জন্য, কোনোভাবে সাদা কাগজের সিগনেচার বা টিপসই দিবেন না। সৌদি আরব কিন্তু আমাদের দেশের থেকে 10 গুণ বেশি আগায় গেছে আধুনিকতার দিকে। তো এখন সৌদি আরবে সাদা কাগজে কোনো কাজই নেই। এখন কাজের চুক্তি হোক, যে কোনো চুক্তি সব অনলাইনের মাধ্যমে হয়, সাদা কাগজে কোনো প্রয়োজনই নাই। তো আপনাকে কেউ বলল যে তুই আমার এখানে কাজ করবি, যদি পালাই যাস, এই কারণে তুই সিগনেচার দে, আপনি দিবেন না। আপনি বলবেন যে আমার কুয়াতে তুই চুক্তি কর, ব্যাস। কোনোভাবে সাদা কাগজে সিগনেচার দেওয়া যাবে না। আজকে বিষয়গুলো কিন্তু আপনার মনোযোগ দিয়ে অবশ্যই শুনতে হবে। অনেক মানুষ, অনেক প্রবাসী ভাই বিপদে পড়ছে, ভবিষ্যতেও অনেক নতুন আসবে, হয়তো নিয়ম না জানার কারণে সে বিপদে পড়ে যাবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনার কোনো অ্যাপসের অ্যাক্সেস দিবেন না, সাদা কাগজে কোনো ধরনের সিগনেচার দিবেন না। আরও একটা কাজ, এখন কিন্তু আমরা সৌদি আরবে বিভিন্ন অ্যাপস থেকে অথবা বিভিন্ন দোকান থেকে কিস্তিতে জিনিসপত্র কিনি। কিস্তিতে জিনিস কিনতে গেলেও আপনার কিন্তু নাফাদের মাধ্যমে ভেরিফিকেশন করে তারপরে আপনার জিনিসটা দেয়। ওখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আমরা কিন্তু পড়ি না, শুধু টিকমার্ক করে আমরা আগাই যাই কেনার জন্য। ওখানে উল্লেখই থাকে যে আমার টাকা যদি না দেয়, টাইম মতো যদি না দেয়, তার নামে একটা মামলা হবে। তো আপনি যদি কিস্তি নিছেন,
এক কিস্তি দিয়ে পরবর্তীতে দেন নাই, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কোনো কারণে যোগাযোগ করতে পারে নাই, অটোমেটিক আপনার নামে মামলা হয়ে যাবে। তখন আপনি কোনোভাবেই দেশে যাইতে পারবেন না। তো কিস্তি লইতে গেলেও একটু সাবধান হতে হবে। আরও একটা কাজ, অনেকেই আমার ইউটিউব ভিডিও দেখে অনেকে আমার সাথে যোগাযোগ করছে, একটা ছবিও পাঠাইছি, স্ক্রিনে আপনারা দিয়ে দেবো। এই ছবিটা হলো একটা চুক্তির কফিল, কোনো কিছুই লেখা নাই, শুধু এখানে আমি বাংলা ট্রান্সলেট করে এবং কি অন্যজনের দেখা জিনিসটা শিওর হয়েছি। কাগজের মধ্যে লেখা ছিল যে আমি আমার এই আমেলরে সে কিস্তিতে একটা জিনিস কিনবে, ওই বাবদ আমি তাকে 3000 রিয়াল দিতেছি, এত ডেটের মধ্যে সে আমাকে এটা ফেরত দিবে, এরকম একটা চুক্তি হয়েছে। ওই লোকও সিগনেচার দিছে। এখন সে সিগনেচার দিছে, কেন দিছে সে জানে না। যখন এটা মেয়াদ শেষ হয়েছে তখন তার নামে 7000 রিয়ালের মামলা দিছে। ওই লোকে কিছুই করতে পারতেছে না, আমাদের বলছে ভাই কী করা আছে। আসলে মামলা সম্বন্ধে আমারও তখন কোনো ধারণা ছিল না, আমি কিছুই পরামর্শ দিতে পারি নাই। তো এই ধরনের কোনো চুক্তি আপনি করবেন না। আরেকটা কাজ করবেন না, অনেকে এখন কিন্তু সৌদি আরবে আমরা জানি লোনের সিস্টেম আছে, অনেকে লোন দেয় 10,000 15,000 রিয়ালও, অনেকে নিতেছেও। যারাই নেক আপনাদেরকে লোন যারা দেয় তারা কিন্তু একটা আপনার জিম্মাদার চায় যে তোমার লোন দিমু, তুমি একজন লোক নিয়ে আসো যে তুমি কোনো কারণে না দিতে পারলে সে দিবে, জিম্মাদার হিসাবে। কোনোভাবেই এই কাজ করা যাবে না, আপনি কারোর জিম্মাদারি হইতে যাবেন না। আপনার ভাই আপনার বাপ কেউ হইলে আলাদা কথা, বাইরে বন্ধু বান্ধব পরিচিত যেই হোক আপনি কখনোই জিম্মাদার হইতে যাবেন না। তখন কিন্তু সে কোনো কারণে যদি পালাই যায় অথবা কিস্তি দিতে পারতেছে না, তার নামেও মামলা হবে, আপনার নামেও হবে, আপনি ফ্রিতে একটা মামলা পাবেন। আরেকটা পয়েন্ট হচ্ছে সিম নিয়ে বাংলাদেশের মধ্যে বেশিরভাগই জরিমানা দেয়, মামলা খায়, এটা আপনারা জানেন। মামলা না খাইলেও জরিমানাটা দেয়, বেশিরভাগ লোকই দেয়, আমাদের কাছে হাজার হাজার প্রমাণ আছে। তো সিম কিনতে গেলে কখনও আপনি এখানে সেখানে ছোট বাইরে থেকে সিম কিনবেন না। আপনি ফিঙ্গার দিবেন একটা, আপনার নামে সিম হয়ে যাবে 2টা। একটা রেখা সে যদি কোনো অনৈতিক কাজ করে ওটার দায় আপনার উপরে আসবে। যতটুকু সম্ভব হয় সিমের স্টোর থেকে অথবা বড় সুপার মার্কেট থেকে সিম কেনার চেষ্টা করবেন। আরেকটা কমন পয়েন্ট যেটা বাংলাদেশিরা আবেগ দিয়া দেখায়, আবেগের কারণে বিপদে পড়ে। ধরেন আমার মিশরি অথবা সৌদি কোনো একটা ছেলে আমার সাথে 2-1 দিন কথা বলছে, আমি তার সাথে ফ্রেন্ড হয়ে যাই, এতই ক্লোজ হই, এখানে সেখানে চলাফেরা করি, মানুষের সামনে যাই, মানুষে দেখে যে আমরা দুজন বন্ধু একসাথে চলাফেরা করি। ও যদি আমার নামে একটা মামলা দেয় 2000 রিয়ালের, এটা কিন্তু গ্রান্টেড হয়ে যায়, সাক্ষীর অভাব থাকে না, কারণ সবাই জানে আমরা দুজন বন্ধু। তো দূরের কারোর সাথে অপ্রয়োজনে আপনি বাড়তি মিলেমিশা করবেন না, এত ক্লোজ হওয়ার কোনো প্রয়োজনই নেই। পরিচিত হাজার হাজার মানুষ থাকবে, কিন্তু এত ক্লোজ হবেন না যে সে আপনার নামে 2000 বা 1000 রিয়ালের একটা মামলা দিলে বা বললে এটা বিশ্বাসযোগ্য হয়ে যায়। এরকম প্রমাণও আছে, বন্ধু সাইজা একসাথে পার্কে ঘুরতো, রেস্টুরেন্টে যাইতো, খাইতো, পরে 5000 রিয়ালের মামলা দিয়ে দিছে, 3000 রিয়াল ফেরত দিছে, পরে মামলা সে উঠাই নিছে। তো আপনার নামে যদি এই ধরনের একটা মিথ্যা মামলা হয়, সৌদি গভর্নমেন্টের নিয়ম হচ্ছে মামলা আমি চাইলে আপনার নামে দিতে পারবো, যে চাক মামলা দেওয়া সহজ। মামলা দেওয়ার পরে গভর্নমেন্ট থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আপনি হয়তো যোগাযোগ করবে, আপনি এটা খেয়াল করবেন না, কেন? কারণ আপনি তো ঘুরতেছেন নিশ্চিন্তে যে আমি তো কিছু করি নাই, আমার কেন উকিল খুঁজবে বা পুলিশ খুঁজবে, আমার তো কোনো সমস্যা নাই। আপনি SMS-গুলা স্কিপ করবেন, 1বার 2বার 3বার, যখন এটা স্কিপ করা হয়ে যাবে তখন আপনার বিপক্ষে রায়টা যাবে, যাওয়ার পরে আপনার সফর মামলা, আপনি কোনোভাবেই দেশে যাইতে পারবেন না, গ্যারান্টি দিয়ে বললাম। লাখ রিয়াল খরচ করবেন তাও যেতে পারবেন না, যতক্ষণ না এই মামলা ডিসমিস হচ্ছে। সৌদি আরবের নিয়ম হচ্ছে এটা। তো আমি যদি বুঝি যে আমার নামে কেউ মামলা দিছে, তখন আমি কি করব, আমার করণীয় কি? মামলা এমন সিস্টেমে এটা আপনি মেট করতে হবে যে আপনার নামে মামলা দিছে দুইজনকেই কিন্তু একই ডেটে ডাকবে, আপনিও যাবেন সেও যাবে, আপনার তথ্য প্রমাণ আপনি উপস্থাপন করবেন। কোনো দেশের আইনে কিন্তু বলছে মুখের কথায় আপনার বিরুদ্ধে রায় দিবে না, তারাও যতটুকু সম্ভব এটা যাচাই বাছাই করবে, কিন্তু যাচাই বাছাই করতে হলে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে। যদি ওইটাই না পারে তাহলে তারা তো অটোমেটিক বুঝবে যে এখানে আপনার দোষ আছে। তো আপনি যদি বুঝতে পারেন যে আপনার মামলা হয়েছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সৌদি আরবের আইন সবার জন্য সমান। আপনি
যে ডেট দিবে সব কিছু এস এম এস এর মাধ্যমে হয়। আপনার সিমে কিন্তু মেসেজ আসবে অমুক দিন অমুক সময় কোর্টে থাকার জন্য। আপনার নিকটস্থ যে কোর্টগুলো থাকে ছোট, আপনি যাবেন, আপনার কথা যতটুকু পারেন বলবেন, অথবা ওখানে দোবাসী থাকে একজনের মাধ্যমে আপনার কথা বলবেন, আপনার যে তথ্য প্রমাণগুলো আছে এগুলো দেখাবেন। বাকিটা সরকারিভাবে তারা যাচাই বাছাই করে আপনারা এটা মিটমাট করে দেবে। যদি আপনি কোনো কারণে এগুলো মিস করেন, ভয় না যান, অথবা আপনি নিশ্চিন্তে ঘুরতেছেন আমার নামে কেউ মামলা দিবে কেন, আমি কিছুই জানি না, কোনো কারণে যদি ডেট একটা দুটো পার হয়ে যায় মামলা কিন্তু অটোমেটিক। আর তখন কি বিপদ হবে আপনি কিন্তু এত সময় ভিডিওতে শুনছেন। তো যে পয়েন্টগুলো বলছি আরও ছোটোখাটো কিছু পয়েন্ট থাকতে পারে, আপনারা এগুলা যখন ফেস করবেন তখন কিন্তু বুঝবেন। অর্থাৎ এক কথাই হলো এমন কিছু করা যাবে না যে কারণে আমার নামে মামলা হয় সৌদি আরব। একদম মামলা থেকে মুক্ত থাকতে হবে আপনি যদি বাংলাদেশে আসা যাওয়া করতে চান। আর যদি বলেন যে আমার জীবনের মূল্য নাই এখানে শেষ, তাহলে আপনি যা মন চায় তা করেন। আপনার নামে একটা মামলা হবে, ধরলাম 1000 রিয়াল, মাত্র 1000 রিয়ালের মামলার জন্য আপনার সাফার মামলা, আপনি দেশে যাইতে পারবেন না। এরকম হলো এই দেশের আইন, আমরা সবাই জানি। আশা করি ভিডিওটা অবশ্যই সবাই কাজে আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এবং কি আপনার আশেপাশে নতুন প্রবাসী যারা আসে তাদেরকেও এগুলা থেকে সাবধান করবেন। যেভাবে চলুক যেমনে চলুক যেন মামলা তার নামে না হয় কোনোভাবেই, মামলার হাত থেকে বেঁচে থাকতে হবে। সৌদি আরব মামলা হলে কিন্তু আমাদের দেশের মতো না, এটা আরও কঠিন অবস্থা, কারণ আমরা প্রবাসী, দেশে যাইতেই পারবেন না যেরকমই হোক, 20 বছর 30 বছর প্রয়োজন এখানে মারা যাবেন, সৌদি সরকার আপনাকে দেশে যাইতে দিবে না, এটাই হচ্ছে আইন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।